জামাতের মতো রাজাকার বাহিনী আলবদর বাহিনী কোনোদিন ক্ষমতায় যাবে না, যাবে না, 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 যাবে না। স্বপ্ন তো পরে, স্বপ্ন দেখুক গিয়া কয় পার্সেন্ট ভোট পায় দেখা যাবে। এইবার খালি ইলেকশনটা হয়ে লুক, তারপরে দেখা যাবে জামাতের এই দেশের সমর্থন কত, দেখা যাবে। আমি কিন্তু নিজের রাজাকারের সন্তান বলি, আমি রাজাকার পরিবারের বলি। এগুলো বলি কেন বলি জানেন? চালাক, তাই বুদ্ধিমান, এই শুধু বলি। কারণ ধরেন আমার বাপ যদি রাজাকার হইতো, আমার বাপ বিভিন্ন ঘর থেকে বাঙালিদেরকে তুলে নিয়ে পাকিস্তান ক্যাম্পে নিয়ে আসতো, তাহলে কি হইলো? যারা তুলে দিয়ে আসলো আওয়ামী লীগের লোকজনের বউরে নিয়ে ক্যাম্পে দিয়ে আসছে না। যদি আমার বাপ রাজাকার হতো তাহলে কি করতো? আমার বাপ তাহলে আওয়ামী লীগের লোকজনের নিয়ে মহিলাদেরকে নিয়ে ক্যাম্পে দিয়ে আসতো। তো পাকিস্তান কারে বীর্য দিয়ে গেল? তোর মারে দিয়ে গেল। আওয়ামী লীগের মারদের পেটের মধ্যে বীর্য পয়দা হয়ে এখন ছাত্রলীগ যুবলীগ হয়েছে, আর বাকিগুলি হয়েছে ক্যাম্প ওই সীমান্তের ওই পারে গেছিল, ওগুলির পেটের মধ্যে দাদারা দিয়ে দিয়েছে, যেগুলি এখন জয় বাংলা করে। মালয়েশিয়া প্রবাসী আমাদের বাংলাদেশে ভাই বোনরা আছেন, আপনাদের জন্য একটা খুব বড় সুখবর আছে। আপনারা হয়তো ইতিমধ্যে খবরটা পেয়েছেন, তবু আবার কনফার্ম করছি যে মালয়েশিয়াতে যারা বাংলাদেশের আমাদের শ্রমিক ভাই বোনরা আছেন তাদের জন্য মালয়েশিয়া সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা দিবে, এই ঘোষণা দিয়েছে। রাজনীতিতে একটা সুখবর আমরা দেখতে পাচ্ছি, ইতিবাচক দিক। জামাত চরমনায় নড়ে চড়ে বসেছে হঠাৎ করে, বিএনপি হতাশ। বিষয় পিআর পদ্ধতি। জিহবা কাটাকে খুব বড় অপরাধ মনে করেন না বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই। ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে না হবে না, এটি ডিপেন্ড করছে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের উপর। কারণ পরিবেশ সুষ্ঠু থাকলে নির্বাচন হবে, পরিবেশ অশান্ত থাকলে নির্বাচন হবে না। পরিবেশ অশান্ত করছে কারা? এখন একদল আরেক দলকে দায়ী করবে। পরিবেশ শান্ত রাখার জন্য প্রত্যেকটা দলের মধ্যে যার দরকার তাকে দেখছি। পুরো বাংলাদেশ জুড়ে 5 তারিখের পর যে পরিমাণ লুটপাট হয়েছে, চাঁদাবাজি হয়েছে, আমার মনে হয় না আওয়ামী লীগের আমলে 1 বছর তা হয়েছে। আমি 16 বছরের হিসাব বলছি না, 1 বছরে তা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ইতিমধ্যে আপনারা ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে বুঝেই গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওতে চলে যাবো, তার আগে রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। এটাকে খুব বড় অপরাধ মনে করেন না বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই। তিনি বেশ কয়েকদিন আগে জিহ্বা কেটে দেওয়া, দা, ছুরি, কোদাল, খন্তা যা আছে সেখান থেকে মানুষের জিহ্বা কেটে দিতে বলেছিলেন। কারণ ছিল একটাই, 2 সাপের 1 বিষ, নৌকা আর ধানের শীষ, এই স্লোগান যারা দিবেন তার এই বক্তব্য তিনি আবেগে দিয়ে থাকেন, বুঝে শুনে দিয়ে থাকেন, থ্রেড হিসাবে দিয়ে থাকেন, দিয়েছেন। তার পরবর্তীতে তার ভিতরে অনুশোচনা আসা উচিত যে আমার এই বক্তব্য সঠিক হয়নি, এটা আসলে দেওয়া উচিত হয়নি। বরং এখন টিভি চ্যানেলে এসে বলেছেন যে জিহ্বা কাটা এটা কি খুব বড় কিছু হলো? মানে জিহ্বা এটা তো কেটে দেওয়াই যায়, এটা খুব একটা বড় অপরাধের কি আছে? এটা তো কোনো বড় কোনো অপরাধ না। একজন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, যিনি বাংলাদেশের আগামী দিনের তিনি আশা করেন, প্রত্যাশা করেন, বা রুলস বলে সিনিয়র হিসেবে তিনি এমপি হলে মন্ত্রী হবেন, সেই ব্যক্তি যদি মন্তব্য করেন যে জিহ্বা কাটাটা এটা কি খুব বেশি অপরাধ হয়েছে, এটা বলাটা কোনো অপরাধী না, তাহলে বুঝতে পারেন যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি এবং আমরা যে নতুনত্বের রাজনীতি খুঁজছি সেই নতুনত্বের রাজনীতি আদৌ আমরা পাচ্ছি কিনা। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে ব্যক্তিগতভাবে আমি ওনার সাথে বহু টকশো করেছি। 5ই আগস্টের পরে শাহবাগে একই মঞ্চে বক্তব্য দিয়েছি। পছন্দ করা একজন ব্যক্তি, অপছন্দের কিছু নেই। কিন্তু হঠাৎ করে এই 5ই আগস্টের পরে কেন জানি আমার সেই পুরাতন বন্ধুরাই পরিবর্তন হতে চলেছেন এমনভাবে যেটাকে আর কোনোভাবেই বরদাস্ত করা যায় না, মেনে নেওয়া যায় না। আর মেনে নিলে আপনি তাহলে আর মানুষের মধ্যে থাকতে পারেন না। মানে আপনার জিহ্বাটা ধরে কেটে দিবে, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে, সেটা দা দিয়ে হোক, খন্তা দিয়ে হোক, কুড়াল দিয়ে হোক, কেটে ফেলবে। এরপরে আবার সাংবাদিকরা জিজ্ঞেস করবে ভাই এটা কেন করলেন, তো বলবে যে এটা কি খুব বেশি বড় কোনো অপরাধ হয়ে গিয়েছে, এটা কি খুব বেশি বড় কিছু হয়ে গিয়েছে, মানে এটা কোনো ব্যাপারই না। তাহলে এই হচ্ছে আপনার আমার সোনার বাংলাদেশ আর আপনার আমার সোনার বাংলাদেশের নেতাদের বক্তব্য। গত 16টি বছর আমরা আওয়ামী লীগ থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি। সেখানে এই হাবিব ভাই অন্যতম, আমাদের সাথেরই একজন সহযোদ্ধা। আমরা অনলাইনে টকশোতে কথা বলেছি, তখন কি বলেছি? আওয়ামী লীগের জুলুম, আওয়ামী লীগের অত্যাচার, আওয়ামী লীগের নির্যাতন, আওয়ামী লীগের গুম, আওয়ামী লীগের খুন, আওয়ামী লীগের অন্য মতের মানুষের উপরে জুলুম নির্যাতন, বাক স্বাধীনতা হরণ, এই কথাগুলোই তো আমরা বলেছি। তো আওয়ামী লীগ যে আচরণগুলো গত 16 বছর এস্টাবলিশ করেছে, একই আচরণ তার বিরোধিতাকারী ব্যক্তিদের কাছ থেকে যখন হবে, তাহলে সেই আচরণটা আর আওয়ামী লীগের আচরণের মধ্যে কোনো পার্থক্য থাকে? তাহলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্যটা কোথায় হাবিব ভাই? আরও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপনি একজন উপদেষ্টা। আমি গতকালকের জন্য একটা ভিডিওতে বলেছিলাম যে চেয়ারপারসনের উপদেষ্টা মানেই ভীমরতিতে পেয়েছে। এই যে আমাদের আরেকজন উপদেষ্টা ফজলুর রহমান সাহেব সকাল সন্ধ্যা ব্যস্ত আছে মুজিব বন্দনা নিয়ে। আওয়ামী লীগকে এস্টাবলিশ করার জন্য যে কয়জন ব্যক্তি দায়িত্ব পেয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে এই
অ্যাডভোকেট ফজলুর রহমান। তার কোনো ইস্যু নাই, ইস্যু ছাড়া যেই সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে তাদেরকে শত্রু বানানো তার একটা ইস্যু, তাদেরকে রাজাকার বানানো তার একটা ইস্যু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কত সুন্দর আয়োজন করেছে, শিবিরের ছেলেরা আয়োজন করেছে, সেখানে যে নাগরিক হত্যা করা হয়েছে অবৈধভাবে, সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তারা ফেস্ট করেছে, সেই ছবিগুলো প্রচার করেছে। তিনি বলছেন ক্যাম্পাসগুলোতে এদের ছবি টানানো হয় কেন? সব রাজাকারের বাচ্চা। বাংলাদেশের নিজামী, সাইদি, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, মীর কাসেম আলী, এদের রক্তের বিনিময়ে আজ এই বাংলাদেশটা স্বাধীনতার পথ সূচিত হয়েছে। শুধু তাদের রক্তই নয়, হেফাজতে ইসলামের রক্ত, 57 জন সেনা অফিসারের রক্ত, 24-এর গণ অভ্যুত্থানের আমার ভাইদের রক্ত, এভাবে করে শেখ হাসিনার হাতে যারাই মৃত্যুবরণ করেছে সকল রক্তের সমন্বয় আজকের এই বাংলাদেশটা আমরা পেয়েছি। কিন্তু আজকের তাদেরকে আবার দূরে ঠেলে দেওয়ার জন্য মিথ্যা শেখ হাসিনার বানানো নাটকগুলোকে সামনে এনে যুদ্ধাপরাধী নাটক এই সেই বানাচ্ছেন ফজলুর রহমান সাহেব। একটা বার ভেবে দেখেন নাই যে আপনার অস্তিত্ব আজ কোথায় থাকতো যদি এই আন্দোলনে সফল আমরা হতে না পারতাম? কিন্তু তিনি ওই একই আওয়ামী লীগের স্টাইলে যাকে তাকে রাজাকার বানাচ্ছে। 20 বছর 25 বছরের ছেলে রাজাকারের কি বোঝে, তাকেও রাজাকারের সন্তান, রাজাকার উপাধি দিয়ে দিচ্ছে। তার মানে সেই আওয়ামী লীগের ফটোকপি কয়েকজন ব্যক্তি এখন বাংলাদেশে চলমান রেখেছে, তার মধ্যে এই ফজলুর রহমান আরেকজন অন্যতম। আমি সে কারণে বলছি, আমাদের এই হাবিব ভাইয়ের বক্তব্য, ফজলু ভাইয়ের বক্তব্য, এরকম করে আরো কয়েকজন নেতা আছে তাদের বক্তব্য, যে কোথায় নিয়ে যাচ্ছে এই দলটাকে এবং কোথায় নিয়ে যাচ্ছে প্রশ্নবিদ্ধ করছে সেটা তারা নিজেরাও জানে না। আর এই কথাগুলো যারা স্মরণ করিয়ে দিবে তারা হয়ে যাবে রাজাকারের দোসর, তারা হয়ে যাবে আলবত ভার্সাস। দুঃখ লাগে, কষ্ট লাগে। এটা হতে পারে না। এই দলটি একটি ইসলামী মূল্যবোধের দল ছিল, এই দলটি একটি জাতীয়তাবাদী মূল্যবোধের দল ছিল। এই দলটাতে যদি বামপন্থী একজন নাস্তিকবাদী লোকও থাকতে পারে, ধরেন গণতন্ত্রের স্বার্থে যে সবাই থাকবে, তাহলে এই দলের উচিত ছিল এই দলে ডানপন্থী আদর্শবাদী মানুষরাও থাকবে যারা ন্যায়ের পক্ষে কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। কিন্তু আজ তারা কোণঠাসা। আমি নিশ্চিত তাদের আজকে অস্তিত্ব নেই। এখানে শুধুমাত্র তাদেরই অস্তিত্ব যারা সকাল সন্ধ্যা জামাত শিবিরকে গালি দিতে পারবে, মানে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে স্লোগান তুলতে পারবে, পীর সাহেবদেরকে নেশাখোর বলতে পারবে। আজকে তাদের খুব মূল্যায়ন। এটা দলের জন্য যেমন ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর, ঐক্যের জন্য ক্ষতিকর। আমি হাবিব ভাই আপনার এই জিব্বা কাটার দুঃসাহসটা আমি মেনে নিতে পারি না। এটা অত্যন্ত জঘন্য একটি মানে কাজ আপনি করেছেন, বলেছেন। আপনার উচিত জাতির কাছে এসে প্রকাশ্যে ক্ষমা চেয়ে যে না, এই ধরনের বক্তব্য আমার মতো সিনিয়র রাজনীতির থেকে কোনোদিন সঠিক হয়নি। এবং আপনাকে আমি অনেক পছন্দ করি বিধায় এই কথাগুলো বললাম। আর ফজলুর রহমান সাহেবের উচিত রাজনীতি থেকে অবসরে গিয়ে তারপরে আপনার নতুন মানে জীবন শুরু করা, কারণ আপনার আর কোনো পরিবর্তন হওয়ার লক্ষণ আমি দেখি না। কারণ আপনার সব শেষ। আপনি 24 ঘন্টাই বসেছেন একটা বিস্ফোরা হিসাবে জাতির ভিতরে বিভাজন সৃষ্টির জন্য, এবং আপনি আপনার বিশেষ উদ্দেশ্য পারপাস সাফ করার জন্য। আর আপনার পারপাস আর কিছুই না। শেখ মুজিব আর শেখ হাসিনা, আপনি বিএনপির আপন, এটা পৃথিবীর কেউ বিশ্বাস করে না। যারা করে তারা বিএনপির ধ্বংস চায়। আপনি বিএনপির একজন ধ্বংসকারী ব্যক্তি ছাড়া আর কিছুই না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনার মাধ্যমে কোনো আদর্শ বাস্তবায়িত হবে না। প্রিয় ভাইরা, অতএব আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে আরো বেশি করে সচেতন হতে হবে। বাংলাদেশের আগামীর রাজনীতি এই যুবক তরুণদেরকে গালিগালাজ করে কেউ টিকে থাকতে পারবেন না। এই বাংলাদেশের আগামীর রাজনীতিতে কেউ কারো চোখ রাঙাকে ভয় পায় না। আগামীর রাজনীতি হবে একটা স্বচ্ছ, সৎ, ভালো মানুষদের প্ররোচনায় দেশ চলবে, পরিচালনায় দেশ চলবে। সেরকম একটি বাংলাদেশের প্রত্যাশা জনগণ করে। নতুন নতুন নেতা, আবার একজন দেখলাম, কি নাম জানি, এনডিপির ববি হাজ্জাজ। দল নাই, কিছু নাই, মানুষ নাই, ব্যানার ধরার লোক নাই, 4 জন লোক নাই, দাঁড়িয়ে বক্তব্য দিয়ে বলছে বাংলাদেশে ডানপন্থীদের উত্থান ঘটাতে পারবে না। ডানপন্থীদের উত্থান ঠেকানোর জন্য উনি আসছে। কোথায় আসছে? বিএনপির কাঁধে ভর করতে আসছে। বেটা, তোর দলে নাই 4টা মানুষ, ব্যানার ধরার 4 জন লোক, চ্যালেঞ্জ দিয়ে বলছি 4 কর্নারে 4 জন লোক যদি হাজির করতে পারে বিনা বেতনে, রাজনীতি ছেড়ে দেবো। নাই, দায়িত্ব টেনে টেনে মানুষ এনে তারপরে কাজ করাতে হয়। সেই দল বলে বাংলাদেশে ডানপন্থী রাজনীতি বন্ধ করে দিতে হবে, ডানপন্থীদের উত্থান ঠেকাতে হবে। তুমি ঠেকানোর কে? তোমার বাবার কে তুমি ঠেকাও? তোমরা আওয়ামী লীগের পরিবারের সন্তান হয়ে বাংলাদেশের গত 16 বছর কি করেছো? একটা দুইটা মিছিলের সামনে এসে ষড়যন্ত্র করে 5-7 জন মানুষ নিয়ে এই সকল এজেন্ট ভিত্তিক রাজনৈতিক দল দিয়ে বাংলাদেশের পরিবার। আমাদের জুলাই বিপ্লবের অন্যতম নায়ক হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের প্রধান গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কে ইঙ্গিত করে বলেছেন এটিকে ব্যান্ড করে দেওয়া উচিত। কেন তিনি এই অভিযোগ তুললেন সেই বিষয়ে আলোচনা করব। পাশাপাশি জুলাই বিপ্লবের অন্যতম আরেক নায়ক সার্জিস আলমের বিরুদ্ধে স্বাধীন বাংলাদেশের প্রথম মামলাটি কারা করলো, কেন করলো। 3 নম্বর গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে। বিএনপির এক নেতা জিহ্বা কেটে নেওয়ার হুমকি দিয়েছেন, পাশাপাশি বলেছেন ভোট কেন্দ্রে জামায়াতকে ভোট দিয়ে কেউ সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারবে না। তাহলে কি সুষ্ঠু নির্বাচন হচ্ছে না? জামাত কি প্রতিক্রিয়া দেখালো? পরের আলোচনার বিষয়টি থাকবে যে বাংলাদেশ কি দিল্লির পকেটে আবারও চলে যাচ্ছে, বা কেউ দিল্লির পকেটে বাংলাদেশকে ঢোকাবার চেষ্টা করছে। দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না।
একের পর এক মানে আমাদের সামনে বিপদ ঘনিয়ে আসে। অন্যদিকে সিলেটের কোম্পানিগঞ্জ আমরা দেখলাম সাদা পাথর কিভাবে লুট হয়েছে, এর জন্য আসলে কারা দায়ী? ফেব্রুয়ারিতে নির্বাচনের ঠিক ঘোষণার আগ মুহূর্তে বিএনপি সবচেয়ে বেশি চাপে পড়ে গেছে অভ্যন্তরীণ চাঁদাবাজদের বা দুর্নীতির কারণে। পাশাপাশি এই সুযোগটি কাজে লাগাচ্ছে জামায়াত ইসলাম। আবার জামায়াতের আমিরের সাথে হঠাৎ করে মাহফুজ আলম কেন দেখা করলেন, কি বার্তা দিলেন তার কানে কানে। চলুন এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতে চাই। প্রিয় দর্শক, আমি এই লাইভটি শুরু করব প্রথমেই নাসিরউদ্দিন পাটোয়ারির একটি বক্তব্য থেকে। কি বলেছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, চলুন আমরা এক নজর শুনে আসি। কারণ যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল, একটি নতুন সংবিধান ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। একটি নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হয়, তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে। আরেকটা ফেসিবাদের কারখানা রয়ে গিয়েছে এখনো। ছাত্র শক্তি থেকে, পাটচক্র থেকে। দর্শক, আপনারা নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যটা শুনলেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না তিনি ঘোষণা দিয়েছেন, সঙ্গে বলেছেন যে মায়ের বুক খালি হয়েছে, আগে তাদের বিচার দিতে হবে, তাদের কাছে যেতে হবে তারা নির্বাচন চায় কিনা এই মুহূর্তে এই বন্দোবস্তে বা এই সিস্টেমে বা এই পরিবেশে। এটি নিয়ে কালকে বাংলাদেশের প্রত্যেকটি গণমাধ্যমে বেশ আলোচনা হয়েছে। কেউ কেউ বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি কে এই ঘোষণা দেওয়ার, তিনি কি নির্বাচন কমিশনার, তিনি কি সরকার? যে যেটাই বলেছেন, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যটা আমার কাছে মনে হয়েছে তিনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না, কারণ বিপ্লবে যে মায়েরা তাদের সন্তানদের হারিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা রক্ত দিয়েছে এই রাষ্ট্রের জন্য, নতুন বন্দোবস্তের জন্য, তারা কি নতুন বন্দোবস্ত পেয়েছে? প্রশ্নটি আসে, প্রফেসর ইউনূস যখন এই রাষ্ট্র ক্ষমতায় বসছিলেন, আমাদের আকাশচুম্বী প্রত্যাশা ছিল তার কাছে কি, যে বাংলাদেশের গতানুগতিক রাজনীতির বাইরের একজন মানুষ, তিনি বিশ্বব্যাপী সমাদৃত নোবেল বিজয়ী, তার হাত ধরে বাংলাদেশ কিছু একটা পাবে, এবং সেভাবেই বাংলাদেশ এগুচ্ছিল। প্রফেসর ইউনূসের প্রথম ভুল, তিনি যে মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন, এই উপদেষ্টা মন্ডলী তার সঠিক ব্যক্তিরা ছিলেন না, যারা রাষ্ট্রকে তার মতো করে টেনে নিতে পারবে। তার প্রথম ফেইলিয়ার। দ্বিতীয় বিষয়টি হলো, রাষ্ট্র যখন একটা টালমাটাল অবস্থা, তখন রাষ্ট্রের প্রত্যেকটা পজিশন থেকে মোটামুটি সবাই নিজের আখের গোছাবার কাজে ব্যস্ত হয়ে গেছে, রাষ্ট্র গোছাবার কাজে ব্যস্ত ছিল না। কিরকম? যে যার পজিশন থেকে পকেট ভরার কাজটি শুরু করেছে, যে যার মতো নিজের লোককে বসানোর চেষ্টা করেছে, যে যার মতো তদবির বাণিজ্য করেছে। কেউ ভেবে দেখেনি যে কদিন আগেই পুরো বাংলাদেশের রাজপথ রক্তে ভেসেছিল, কতগুলো মায়ের বুক খালি হয়েছিল, কতগুলো মানুষ অন্ধত্ব পঙ্গুত্ব বরণ করেছিল, কতগুলো মানুষ হাসপাতালে কাতরাচ্ছে মৃত্যু যন্ত্রণায়। সবাই ভুলে গেছে শেখ হাসিনা দানবীয় কায়দায় কিভাবে প্রকাশ্যে 2 বছরের, 6 মাসের, 3 বছরের ছোট ছোট কোমলমতি সন্তানদের গুলি করে মেরেছে। প্রত্যেকে চিন্তা করেছে, প্রত্যেকে চিন্তা করেছে 15 বছর 16 বছর কিছু খেতে পারিনি, অতএব এই সুযোগে ব্যাংকটা ভরি, পকেটটা ভরি, নিজের ঘরে কিছু আগে জমা করি। বিগত সময় কি যা হয়েছে তা ভুলে গেছে। যে কারণে প্রফেসর ইউনূস তিনি চাইলেও সফলভাবে কিছু করতে পারেননি। আবার তার ব্যর্থতার আরেকটি কারণ হলো, তিনি এই ব্যবস্থার পরিবর্তনেরও চেষ্টা করেননি। হয় তার শক্তি ছিল না, হয় তিনি পুতুল হয়ে গেছে। সর্বশেষ তিনি বুঝতে পেরেছেন এই রাষ্ট্রে আসলে কিছু করা সম্ভব নয়, তাই আত্মসমর্পণ করে একটা নির্বাচন দিয়ে, যেন তেন নির্বাচন দিয়ে তিনি এক্সিট রুট খুঁজছেন। যখন তিনি এই ঘোষণাটি দিয়ে বসছেন, তখনই বেঁকে বসেছে জুলাই বিপ্লবীরা। কিন্তু জুলাই বিপ্লবীদেরও অনেক ভুল ছিল। তারা যখন পতাকাবাহী গাড়ি পেয়ে গেল, তারা ভুলে গেল আসলে পেছনে কি হয়েছে। তারা নতুন বন্দোবস্তের কথা বললেও কার্যত তারাও ব্যস্ত হয়ে গেছে অন্য কাজে। যদি তারা প্রথম দিন থেকে এই কাজটি অব্যাহত রাখতো, প্রথম দিন থেকে সরকারকে চাপে রাখতো, প্রথম দিন থেকে তারা যদি প্রতিটি মন্দ কাজের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়াতো, তাহলে এই সরকার সঠিক পথে এগোতে পারত। প্রথমে প্রতিটি দল আতঙ্কে ছিল, ছাত্রদের ভয় ছিল যে এই ছাত্ররা তো হাসিনার মতো দানবকে সরিয়েছে। বিএনপি বলি, জামাত বলি, বাকি সব দল ভয় ছিল কখন ছাত্ররা কি করে ফেলে। একটা সময় ছাত্ররা আরামে গা এলিয়ে দিয়েছে, একটা সময় ছাত্ররা জড়িয়ে গেছে কিছু বাণিজ্যে। সবকিছু মিলে যখন তাদের ঘরে দুর্বলতা তৈরি হয়েছে, তারা তো অন্যের ঘর নিয়ে কথা বলতে পারে না। এই সুযোগটি বড় দুর্নীতিবাজরা কাজে লাগালো। আগে ছাত্রদের সুযোগ করে দিল যে তোরা লুটে পুটে খা। যখন তারা সবাই না, তাদের মধ্যে কেউ কেউ জড়িয়ে গেল চাঁদাবাজিতে, তদবির বাণিজ্যে, তখন ডিজিএফ এর মতো বা বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো এই তথ্য হাতিয়ে নিয়ে জায়গা মতো ছেড়ে দিল। তখন তারা আর প্রতিবাদ করতে পারলো না। ইউনূস সরকার হয়ে গেল একটা দুর্বল সরকার। এখন ইউনূস সরকারের সামনে এখন পথ খোলা নেই। কিন্তু ফেব্রুয়ারি থেকে নির্বাচন হবে না হবে না, এটি ডিপেন্ড করছে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের উপর। কারণ পরিবেশ সুষ্ঠু থাকলে নির্বাচন হবে, পরিবেশ অশান্ত থাকলে নির্বাচন হবে না। পরিবেশ অশান্ত করছে কারা? এখন একদল আরেক দলকে দায়ী করবে। পরিবেশ শান্ত রাখার জন্য প্রত্যেকটা দলের মধ্যে যার দরকার তাকে দেখছি। পুরো বাংলাদেশ জুড়ে 5 তারিখের পর যে পরিমাণ লুটপাট হয়েছে, চাঁদাবাজি হয়েছে, আমার মনে হয় না আওয়ামী লীগের আমলে 1 বছরে তা হয়েছে। আমি 16 বছরের হিসাব বলছি, 1 বছরে তা হয়েছে। আওয়ামী লীগ 16 বছর ধরে ধীরে ধীরে দেশটাকে লুটে পুরো পঙ্গু করেছে, সত্য কথা। কিন্তু 5 তারিখের পর যা আমরা দেখছি,
একটি বৃহৎ দলের জনপ্রিয়তা আকাশ থেকে মাটিতে নামিয়ে ফেলেছে আর দলের এই ক্ষুধার্ত নেতাকর্মীরা। আমি পার্সোনালি বলতে শুনেছি তারেক রহমানের খুব কাছে যারা অ্যাডভাইজার তারা বলছে তারেক রহমান 5,000-এর মতো নেতাকর্মীকে বহিষ্কার করেও তিনি কিচ্ছু করতে পারছেন না, তিনি ক্লান্ত হয়ে গেছেন। এত অভিযোগ তার কাছে আসলে তিনি কি করবেন? তিনি হতাশা প্রকাশ করে বলছেন যে আমার যে নেতাকর্মীরা এই রাষ্ট্রের জন্য জনগণের জন্য হাসিনার বিরুদ্ধে জীবন দিল, গুম হলো, খুন হলো, আয়না করে গেল, আজ তারা কেন এমন লোভে পড়ে গেল? তাদের কিসের প্রত্যাশা তারা পুরো দলটাকে ক্ষতিগ্রস্ত করছে? সিলেটের সাদা পাথর আপনারা কম বেশি সবাই দেখেছেন, খবরটি দেখেছেন। এমন এমন ঘটনাগুলো বাংলাদেশের সামনে আসছে যাতে করে মানে কি বলবো, বিএনপির মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছে। বিএনপি তাদের এই দুষ্ট নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েও কিচ্ছু করতে পারছে না। অথচ দেখেন এই দলটাকে সোজা করে দাঁড়াবার চেষ্টা করছে বিএনপির হাইকমান্ড, বেগম খালেদা জিয়া, তারেক রহমান। কি করবে? মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে, এই বিএনপি আগামীতে ক্ষমতা আসলে দেশের কি হবে? এই প্রশ্নটা যারা তৈরি করছে, তৈরির সুযোগটা তো বিএনপি করে দিচ্ছে তাদের, তাই না? কেউ অপরাধ করছে, বিএনপি তাদের দল থেকে বহিষ্কার করছে। কেউ 4,000-5,000 কোটি টাকা রাষ্ট্র থেকে লুটে নিচ্ছে, তাকে শুধু বহিষ্কার করলেই সমাধান। তার জন্য কি আইনের কোনো ব্যবস্থা আছে? এখন বলবে সরকার কেন তাকে গ্রেপ্তার করছে না? বিএনপি তো বলেই দিয়েছে তাকে গ্রেপ্তার করো, কিন্তু যারা গ্রেপ্তার করবে তারা তো জেনে গেছে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে, তাই তাদের আর সাহস হয় না। দর্শক আসেন আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করবো। আমরা হাসনাত আব্দুল্লাহর একটা বক্তব্য শুনে আসবো এখন। হাসনাত আব্দুল্লাহ আসলে কি বলেছেন, এই বক্তব্যটি খুবই জরুরি হাসনাত আব্দুল্লাহর। তিনি একটি বাংলাদেশের অন্যতম একটি গোয়েন্দা বাহিনীকে সরাসরি হুমকি দিয়েছেন। এটা সেজন্য জিজিএফআই নামে যে সংগঠনটি রয়েছে সেটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। পৃথিবীতে আর কোনো অর্গানাইজেশন নেই। আপনি যদি সিআই এর কর্মকাণ্ড দেখেন, তারা ইন্টারনাল এই ডোমেস্টিক পলিটিক্স নিয়ে তারা কখনোই, আপনি দেখবেন জিজিএফআই বিদেশে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে সেটি নিয়ে কোনো তথ্য নেই। তারা একটা রাজনৈতিক দলের সাথে আরেকটা রাজনৈতিক দলের, একটা রাজনৈতিক নেতার সাথে আরেকটা রাজনৈতিক দলকে কিভাবে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া যায় সেটি নিয়ে তারা দিনরাত হচ্ছে ব্যস্ত থাকে। দর্শক হাসনাত আব্দুল্লাহ তার এই বক্তব্যে ডিজিএফআই কে সংস্কার অথবা ব্যান্ড করার দাবি জানিয়েছেন। প্রশ্ন হলো হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যটি এইভাবে কেউ দেয় না। তিনি যেভাবে সেনাবাহিনীকে বারবারই জনগণের সামনে আনছেন, এটা খুব সেন্সিটিভ ইস্যু, আমাদেরও কথা বলতে গেলে অনেক হিসাব করে বলতে হয়। কিন্তু প্রশ্নটা হলো যে ডিজিএফআই কে আমরা যেভাবে চিনি, আমরা দেখেছি যেটা হাসনাত বলেছে ডোমেস্টিক পলিটিক্সে তারা বারবার নাক গলাচ্ছে। পৃথিবীর দুটো ইন্টেলিজেন্স গ্রুপ আছে, একটা পাকিস্তানের আইএসআই, একটা বাংলাদেশের ডিজিএফআই। এদেরকে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ডোমেস্টিক পলিটিক্সে এরা নাক গলায়। যেমন পাকিস্তানের আইএসআই ইমরানকে মাইনাস করার জন্য আইএসআই সবচেয়ে বড় ভূমিকা, ইমরানের দলকে ভেঙে ফেলতে আইএসআই ভূমিকা রাখছে। ইমরান খানের নেতা কর্মীদেরকে গ্রেফতার, তাদের নামে মিথ্যা মামলা, তাদের বিরুদ্ধে আদালতে দাঁড় করানো, প্রধান বিচারপতিদের মাথায় বন্দুক ঠেকানো, প্রত্যেকটা কাজে আইএসআই করছে। কিন্তু আইএসআই সঙ্গে কাজটিও করছে ভারতের হাত থেকে দেশকে রক্ষার কাজটি, ভারতের রকে মোকাবেলা করার কাজটিও আইএসআই করছে। দুটো কাজে আইএসআই করছে, অভ্যন্তরীণ মানে ডোমেস্টিক পলিটিক্সে নাক গলাচ্ছে, পাশাপাশি ভারতকে মোকাবেলা করছে। কিন্তু আমাদের ডিজিএফ এর বিরুদ্ধে অভিযোগ আসছে আমাদের ক্যান্টনমেন্টে নাকি রয়্যাল হেডকোয়ার্টার হয়ে গেছিল গত 16 বছর, আজকের কথা বলছি না। তার মানে যে ডিজিএফআই কে তৈরি করা হয়েছে শত্রুর বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখার জন্য, সেই শস্যের মধ্যেই ভূত গিয়ে বসেছিল গত 16 বছর। আমরা সেই ডিজিএফআই কে আর চাই না। আমরা চাই একটা নতুন ডিজিএফআই যারা এই দেশকে রক্ষা, দেশপ্রেমিক অফিসারদের মাধ্যমে সজ্জিত হবে, যারা আমাদের শত্রুকে মোকাবেলা করবে। হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যটিকে অবশ্যই আমাদের গুরুত্বের সাথে নিতে হবে। আমরা চাই না সেই ডিজিএফআই যারা আমার দেশের সন্তানকে গুম করবে, খুন করবে, আয়না ঘরে রাখবে। আমরা চাই শত্রুদের তারা আয়না ঘরে রাখবে, যারা দেশের বিরুদ্ধে কাজ করছে, স্বাধীনতাকে ধ্বংস করতে চাইছে, যারা ওপার থেকে এসে দিল্লির প্রেসক্রিপশনে কাজ করছে, সেই সব ডিজিএফআই যারা এই শত্রুদেরকে, দিল্লির মিত্রদের, বন্ধুদের বা দিল্লির ষড়যন্ত্রকারীদের দমন করবে। আমি আশা করবো আমাদের সেই ডিজিএফআই কে আমরা আগামীতে দেখতে পাবো, এবং এই বক্তব্যটিকে খুব হালকা করে নেওয়ার কিছু নেই। দর্শক আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কথা শুনতে চাই। এটা জামায়াতের, আমি আলোচনা করার আগে কিছু ভিডিও দেখি আপনাদের সাথে আলোচনাটা করতে চাই। দর্শক, বিএনপি নেতা হাবিব বলেছিলেন জিহ্বা কেটে ফেলবে। এর পিছনে কাহিনী, খবরের পেছনে খবর থাকে। আপনারা সকলেই জানেন বাংলাদেশের সাথে আমেরিকার সাফল্যজনক বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে, এবং এর ফলে বাংলাদেশের উপর প্রেসিডেন্ট ট্রাম্প 35% থেকে শুল্ক 20% নামাইয়ে নিয়ে আসছে। এর পেছনে কি কাহিনী আর এই খবরের কি মানে বাংলাদেশের জন্য, সেটা নিয়ে আজকে কথা বলবো। আমি 31 মার্চ 2025 একটা এপিসোড করেছিলাম আমেরিকার হৃদয়ে জয়, বাংলাদেশের অবিশ্বাস্য মিশন। আজকের এই এপিসোড দেখার পরে যদি আরো টাইম থাকে তাহলে দেখবেন ওই আগের এপিসোড। এই বাণিজ্য চুক্তি ঠিক একই কৌশলে হয়েছে। যাই হোক, আসেন সেই পেছনের আলাপ আমরা আল্লাহর নামে শুরু করি। এখন প্রথমে আমেরিকার সাথে বাংলাদেশের কি সব বিষয় নিয়ে কথা হয়েছে সেটা দেখা যাক। প্রেসিডেন্ট ট্রাম্প এপ্রিলের 2 তারিখে যে সমস্ত দেশের সাথে আমেরিকার বাণিজ্য বৈষম্য আছে তাদের উপর তিনি ব্যাপক হারে শুল্ক বৃদ্ধির ঘোষণা দেন।
এরপর পরই আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস ট্রাম্পকে একটা পত্র লেখেন, এই নতুন শুল্কের প্রয়োগ 90 দিনের জন্য স্থগিত করার অনুরোধ করেন। এই যে এই চিঠিতে ট্রাম্প এই অনুরোধ গ্রহণ করিয়া বাংলাদেশ সহ সকল দেশকে 90 দিন সময় দিয়ে বলেন যে এর মধ্যে তাদেরকে আমেরিকার সাথে চুক্তিবদ্ধ হইতে হবে এই মর্মে যে তারা বাণিজ্য বৈষম্য দূর করার বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেবে। বাণিজ্য বৈষম্য বলতে কি বোঝায় তা আপনারা জানেন। তাও বলি, আমরা আমেরিকা যে পরিমাণে টাকার পণ্য রপ্তানি করি, আমেরিকা আশা করে আমরাও সেই পরিমাণে পণ্য আমাদের দেশে আমদানি করব। আমেরিকাও আমাদের দেশে রপ্তানি করতে চায় সেই পরিমাণে পণ্য, খুব স্বাভাবিক চাওয়া, তাই না? ন্যায্য চাওয়া। সেটা না হইলেই বাণিজ্য বৈষম্য হয়। ইন্ডিয়াও ওই একই কাজ করে আমাদের সাথে, মানে আমাদের দেশে বেচে 100 টাকা আর আমাদের দেশ থেকে কেনে 4 আনা জিনিস। যাই হোক, ট্রাম্পের কাছে পাঠানো প্রফেসর ইউনূসের চিঠিতে আমরা জানতে পারলাম যে এর 2 মাস আগে তিনি হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে, তিনি বর্তমানে একই সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তাকে ওয়াশিংটনে পাঠিয়েছিলেন আমেরিকার কাছে এই প্রস্তাব দিতে যে বাংলাদেশ স্বতঃপ্রণোদিত হইয়া আমেরিকার সাথে তার বাণিজ্য বৈষম্য দূর করার পদক্ষেপ নিতে চায়। নিজে থেকেই বলছে বাংলাদেশ সর্বপ্রথম দেশ যে আমেরিকার কাছে এই ধরনের প্রস্তাব দেয়, দুনিয়ার মধ্যে প্রথম দেশ। এটা মাথায় রাখেন, লিখে রাখেন। চিন্তা করে দেখেন, ট্রাম্পের অ্যাকশনের 2 মাস আগেই প্রফেসর ইউনূস এবং ডক্টর খলিল বুঝতে পারছিলেন যে ট্রাম্প বাণিজ্য বৈষম্যের বিষয়ে অ্যাকশন নেবেন এবং তাই তারা এই আগাম পদক্ষেপ নেন। ট্রাম্প যখন এপ্রিলে শুল্ক বৃদ্ধির ঘোষণা দিলেন, ততদিনে কিন্তু বাংলাদেশ বাণিজ্য বৈষম্য কমাই আনার কাজ শুরু করে দিচ্ছে। মানে আমরা আগে ছিলাম। ট্রাম্পের কাছে লেখা প্রফেসর ইউনূসের চিঠির একটা বিষয় লক্ষ্য করলে বোঝা যাবে যে তিনি বাণিজ্য বৈষম্য কমানোর এই কাজে আসলে কি হাসিল করতে চাইতেছেন। তিনি বলছেন যে বাংলাদেশ আমেরিকার কাছ থেকে অধিক পরিমাণে কৃষি পণ্য ক্রয় কইরা বাণিজ্য ঘাটতি মেটানোর চেষ্টা করবে। এটাই আমি বলছিলাম হার্টল্যান্ড, হৃদয় জয়। হার্টল্যান্ড মানে যে সমস্ত আমেরিকার প্রদেশ কৃষি পণ্য তৈরি করে। আমি ওই ভিডিওতে বলছিলাম হার্টল্যান্ড। এডিটর সাহেব এটা দেখা দেন না, সবাই না দেখুক আমি কি কইছিলাম। আমাদের একটা জিনিস এখানে বুঝতে হবে, আমেরিকায় হার্টল্যান্ড বলে একটা জায়গা আছে, মানে আমেরিকার হৃদয়। সো আমেরিকার এই হৃদয়কে আমরা কেন বিজয় করতে চাই? আমেরিকা হার্টল্যান্ড বলতে সাধারণত মধ্য পশ্চিমাঞ্চলের কৃষিভিত্তিক রাজ্যগুলোকে বোঝায়, যা আমেরিকার অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিচয়ের মূল ভিত্তি হিসাবে বিবেচিত হয়। এই রাজ্যগুলোকে বলা হয় হার্টল্যান্ড। তাদের ভৌগোলিক অবস্থান, কৃষির উপরে নির্ভরশীলতা এবং ঐতিহ্যবাহী আমেরিকার মূল্যবোধের জন্য তাদেরকে হার্টল্যান্ড বলা হয়। এদের রাজনৈতিক গুরুত্ব অপরিসীম, বিশেষ করে নির্বাচনী প্রক্রিয়া এবং নীতি নির্ধারণে। তাই আমরা এই হার্টল্যান্ডকে টার্গেট করব। দেখলেন তো কৃষি পণ্যের উপর তিনি জোর দিলেন কেন? এটা আমার ভিডিওতে আছে। তারপরেও আমরা আরেকটু বুঝে দেখি। এটা আমরা বুঝতে পারলাম আমেরিকা বাংলাদেশের উপরে 20% শুল্ক ধার্য করার পর প্রকাশিত রয়টার্সের একটা খবর থেকে। রয়টার্সের এই খবরে বলা হয় যে শুল্ক আলোচনায় বাংলাদেশের প্রধান আলোচক বা লিড নেগোসিয়েটর ডক্টর খলিলুর রহমান বলছেন যে প্রোটেক্টিং আওয়ার অ্যাপারেল ইন্ডাস্ট্রি ওয়াজ এ টপ প্রায়োরিটি, বাট উই অলসো ফোকাসড আওয়ার পারচেজ কমিটমেন্টস অন US এগ্রিকালচারাল প্রোডাক্টস। This supports our food security goals and fosters goodwill with US farming states. ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? বাংলায় এটার মানে হইতেছে যে উনি বলছেন যে আমাদের বস্ত্রশিল্পকে, গার্মেন্ট শিল্পকে রক্ষা করা একটা প্রায়োরিটি কাজ, উচ্চ অগ্রাধিকার। সেটা সত্ত্বেও আমেরিকা থেকে কৃষিপণ্য আমদানি ছিল আমাদের ফোকাস। এতে আমাদের খাদ্য নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং আমেরিকার কৃষি নির্ভর রাজ্যগুলির সাথে আমাদের ঘনিষ্ঠতা বাড়বে। তিনি যেহেতু ইংরেজিতে কইছেন, ঠিকই কইছেন। আর আমি বাংলাতে কইছিলাম হার্টল্যান্ড, যে আমি হার্টল্যান্ডকে মানে আমেরিকার কৃষিপণ্য উৎপাদন করে যেই অঞ্চল, যে প্রদেশগুলো, সেগুলোকে বলে হার্টল্যান্ড। এই হার্টল্যান্ডের পণ্য আমরা কিনবো, তাই আমরা আমেরিকার হৃদয় জয় করবো। তাই এই কথাটার অর্থ কি? যে আমেরিকা থেকে বেশি কৃষিপণ্য ক্রয় করে এক কথা, কিন্তু তিনি কেন খাদ্য নিরাপত্তার বিষয়টা টেনে আনলেন? আমরা জানি আমাদের দেশে 40-এর মন্বন্তর 74-এর দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোক মারা যায়। এটা আমাদের জাতির কালেকটিভ মেমোরিতে আছে। যুদ্ধকালীন সময় এত লোক কিন্তু মারা যায় না। এরপর অপুষ্টিতে মারা যায় অগণিত মানুষ। এই স্মৃতি আমাদের এখনো তারা কইরা বেড়ায়। ফলে খাদ্য নিরাপত্তা আমাদের চিন্তার ডিএনএর ভিতরে ঢুকে গেছে এবং হইয়া দাঁড়াইছে আমাদের জাতীয় নিরাপত্তার 1 নম্বরের অগ্রাধিকার। খলিল ভাইকে যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হলো, তখন চারিদিক দিয়ে কি হাউকা, উনি নিরাপত্তার কি বুঝেন? এবার বুঝ, নিরাপত্তা কারে বলে? খাদ্য নিরাপত্তা আমাদের জাতীয় নিরাপত্তার 1 নম্বর অগ্রাধিকার। খাদ্য কি মিলিটারি এলিমেন্ট নাকি রে বক্সোদ? আমেরিকা থেকে আমরা মোটা দাগে গম, সোয়াবিন আমদানি করি, সেই সাথে কিছু পরিমাণে ভুট্টাও কিনি। খাদ্যবস্তু ছাড়া আমরা তুলাও আনি সেই দেশ থেকে। আমাদের গম আমদানির প্রধান উৎস হচ্ছে ইন্ডিয়া, তার সাথে আছে রাশিয়া আর ইউক্রেন। রাশিয়ার উপর আমেরিকার স্যাংশন আছে, সে কারণে ওখান থেকে গম আমদানি সম্ভব না। ইউক্রেনের তো যুদ্ধগ্রস্ত, সেখান থেকেও আমদানি সম্ভব না, আর আমদানি পরিমাণ অনিশ্চিত। বাকি থাকে ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে আমাদের খাদ্যদ্রব্য আমরা বিনা পয়সায় তো কিনি না, তাই না? তাও এর সম্পূর্ণ মূল্য আমরা পরিশোধ করি। তবু আমরা দেখতে পাই ভারত প্রায় বিনা নোটিশে খাদ্যবস্তু এবং অন্যান্য পণ্যের উপরে রপ্তানি বাধা আরোপ করে, রপ্তানি বন্ধ করে দেয়। এমনকি চাল রপ্তানি বন্ধ করে দিছিল। শুধু তাই না, আবার কইয়া বেড়ায় হাঙ্গেরি নাকি ওরা খাওয়ায়, খিলায়। ওরা না খেলালে নাকি আমরা চলতেই পারবো না, আমরা না খেয়ে মরবো। আমরা টাকা দিয়ে শুধু ভারতীয় পণ্য কিনলেই চলবে না, আমাদের কৃতজ্ঞ থাকতে হবে যে ইন্ডিয়া আমাদের বেচিচ্ছে। চিন্তা করেন, মানে ইন্ডিয়া আমাদের আবার টাকাও নিবে, বুঝেছাও? এটা হইতেছে ইন্ডিয়া। তো ওদের কাছ থেকে কেন কিনবো আমরা? ওদের ভোমা ভোমা ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া চলিচ্ছে না আমাদের। একসময় বলতো না ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া আমাদের চলবে না, চলে, এখন চলিচ্ছে আমাদের পেঁয়াজ ছাড়া। ওদের ধরো চটাস করে থাপ্পড় মারবেন যারা এটা কথা বলতো এক সময়। ইন্ডিয়ান ফ্যাক্টরি যেগুলো বাংলাদেশে বানাইছে না, বন্ধ করো কয়ে দিলাম আগে, নয়তো ধানমন্ডি 32 নাম্বার করে দেবো, পরে আবার কয়ে না, সাবধান করি নাই। তার মানে ধরেন আমাদের যখন বিশেষ প্রয়োজন, তখন এমন অবস্থা হইতে পারে যে ভারত আমাদের খাদ্য রপ্তানি বন্ধ করে দিচ্ছে।
এই তো কয়েকদিন আগে পাকিস্তানের সাথে যুদ্ধের প্রাক্কালে আমরা দেখলাম যে ইন্ডিয়া পাকিস্তানের সিন্ধু নদীতে পানি প্রবাহ একতরফাভাবে বন্ধ করে দিয়েছে, যে কাজটা পূর্বের কোনো যুদ্ধকালে সে করে নাই। অর্থাৎ পানিকে ভারত অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। ভারত যে ভবিষ্যতে খাদ্যদ্রব্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে না তার কোনো গ্যারান্টি আছে? তো জাউরা ও করবে না এমন কোনো কাজ নাই। আমি মোটামুটি নিশ্চিত আমেরিকা থেকে অধিক পরিমাণে খাদ্যদ্রব্য আমদানি করার সিদ্ধান্তের পিছনে প্রফেসর ইউনূস এবং খলিল ভাই এই ভাবনাটাকে বিশেষ বিবেচনায় রাখছেন। ফলে ইন্ডিয়া আমাদের প্রয়োজনের সময় খাদ্য রপ্তানি বন্ধ করে আমাদের উপরে চাপ দিতে পারবে না। এই একই কথা তুলা আমদানির ক্ষেত্রেও প্রযোজ্য। বাংলাদেশকে টাইট দেওয়ার একটা বড় অস্ত্র এভাবে ভারতের হাত থেকে নীরবে সরায় আনিছেন প্রফেসর ইউনূস আর ডক্টর খলিল। সাবাস, বাঘের বাচ্চা। এইবার আমাদের তো পার্টি সং বাজানো উচিত। এডিটর সাহেব একটা পার্টি সং দেন। আমার বিশ্বাস প্রফেসর ইউনূস আর ডক্টর খলিল এই কাজগুলো করেছেন বাংলাদেশের স্বার্থ বিবেচনা কইরা। ভারতের ক্ষতি করা তাদের অবশ্য উদ্দেশ্য ছিল না, কিন্তু ভারতের যে ক্ষতি হইল সেটা তারা সারা জীবন মনে রাখবে। একে তো খাদ্যদ্রব্য রপ্তানি হঠাৎ করে বন্ধ করে আমাদের মতো বাংলাদেশকে বিপদে ফেলায় ভারত তার হীন স্বার্থ কখনো হাসিল করতে পারবে না। সেই সাথে ভারত আরো একটা বড় ক্ষতি হইল, বাংলাদেশে তার যে খাদ্যদ্রব্য এবং তুলার মার্কেট সেটা এখন অনেক ছোট হয়ে যাবে। ভারতের সাথে আমাদের যে বিশাল বাণিজ্য ঘাটতি ছিল সেটা অনেকটাই কমে যাবে। অর্থাৎ বাণিজ্য ঘাটতি কমাইতে ট্রাম্প যেটা দুনিয়ার সঙ্গে প্রকাশ্যে করতেছেন, প্রফেসর ইউনূস আর খলিল ভাই ভারতের সঙ্গে তলে তলে সেই কামটাই সারলেন, কিন্তু কেউই সেটা আগে ভাগে আন্দাজ করতে পারলেন না। এটারে কয় চাপা মায়ের হয়, এটাতে কিন্তু সাউন্ড হয় না। একই সাথে আর একটা ঘটনা ঘটলো, কি সেটা? আমেরিকার কৃষিপণ্যের লবি হইতেছে সেই দেশের সবচেয়ে শক্তিশালী লবি, মানে যে সমস্ত প্রদেশ কৃষিপণ্য তৈরি করে সেই প্রদেশগুলোর যারা এমপি মিনিস্টার আর কি, বুঝছো? আমরা 18 কোটি বাংলাদেশি সহজেই আমেরিকার কৃষিপণ্যের একটা বৃহৎ বাজারে পরিণত হতে পারি। আমরা যদি আমেরিকার এই সমস্ত পণ্যের বড় ক্রেতা হই, তাহলে এই যে লবি, যে সমস্ত জায়গায় কৃষিপণ্য তৈরি হয় সেই সমস্ত প্রদেশের এমপি মিনিস্টার মন্ত্রী, এদের সাথে এদের লবির সাথে আমাদের নিবিড় ঘনিষ্ঠতা হওয়া সময়ের ব্যাপার। আর আমেরিকার যেসব রাজ্য কৃষিপণ্য উৎপাদন করে সেখানকার রাজনীতিতে নির্বাচনে কৃষি লবি অনেকটা নির্ধারণী ভূমিকা পালন করে। ফলে এই সমস্ত রাজ্যের সিনেটর, কংগ্রেসম্যান, গভর্নরেরা কিছুকালের মধ্যে আমাদের পকেটে থাকবে, আমাদের হাতের মধ্যে থাকবে। আমি আশা করি আগামীতে যারা নির্বাচিত হবেন তারা এই বিষয়টা বিশেষভাবে যত্নের সাথে খেয়াল করবেন, এটাকে নারিশ করবেন, এটাকে পুষ্ট করবেন, এই সম্পর্কটাকে ধরে রাখবেন, আরো সমৃদ্ধ করবেন। আমেরিকায় ভারতের যে প্রভাব সেটা সে নিজের প্রয়োজনে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। আমাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলে আমেরিকার কৃষি লবি আমেরিকায় বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে কোনো চক্রান্তকে নস্যাৎ করে দিতে পারবে, সেই শক্তি তাদের আছে। অর্থাৎ আমেরিকান কৃষি লবি আমাদের সঙ্গে থাকলে আমেরিকাকে ভারত আর বাংলাদেশের বিরুদ্ধে কাজে লাগাইতে পারবে না, এইটা লিখে রাখতে পারেন। ইতিমধ্যেই শুল্ক আলোচনার সময় আমেরিকার তুলা, গম এবং সোয়াবিনের লবি বাংলাদেশের সপক্ষে কাজ করছে এবং আমরা তার সুফল পাইছি, আপনারা তো দেখতেই পাইতেছেন। মোট কথা, ভারত বাংলাদেশে তার কৃষিপণ্যের বাজার শুধু হারাবে না, সেই সাথে বাংলাদেশের বিরুদ্ধে আমেরিকাকে ব্যবহার করার সুযোগ তার হাতে আর থাকলো না। এর থেকে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কি ধরনের দূরদর্শিতা নিয়ে নীরব কৌশলের সাথে প্রফেসর ইউনূস আর ডক্টর খলিল আমেরিকার সাথে আমাদের বাণিজ্য আলোচনার বিষয়টা বাংলাদেশের অগ্রাধিকারমূলক জাতীয় স্বার্থে আগাইয়া নেওয়ার কাজে ব্যবহার করছেন। বাংলাদেশের এই কৌশলে ভারত আর কি বিপদে পড়ল? ভারত আমেরিকার কৃষিপণ্যের উপরে, মানে আমেরিকা থেকে ইন্ডিয়াতে যে সমস্ত কৃষিপণ্য রপ্তানি হয় তার উপরে 40% শুল্ক ধার্য করে। ভারতে কৃষিপণ্য উৎপাদনের খরচ আমেরিকার চেয়ে বেশি। চড়াহারে শুল্ক ধার্য না করলে আমদানি করা খাদ্যদ্রব্যের দাম স্থানীয়ভাবে, মানে ভারতে উৎপাদিত পণ্য কৃষিপণ্যের চাইতে কম হবে। অত্যধিক শুল্ক ধার্য করে বাইরের পণ্য আসতে না দিয়া ভারত কৃত্রিমভাবে আভ্যন্তরীণ কৃষি উৎপাদন বজায় রাখছে বছরের পর বছর ধরে। আমেরিকা কিন্তু বহুদিন ধরে ভারতকে শুল্ক কমানোর জন্য চাপ দিতেছিল, কিন্তু ভারত শুনে নাই। কারণ এতে ভারতের কৃষকেরা আন্দোলন করে শুরু করে দিবে, কৃষকের পণ্য বিক্রি হবে না। তো আমেরিকার সাথে ভারতের এইবারে শুল্ক আলোচনা ভেঙে যাওয়ার একটা প্রধান কারণ হইল ভারত কোনো অবস্থাতেই আমেরিকার কৃষিপণ্যের উপর শুল্ক কমাবে না, আর আমেরিকাও এই শুল্ক না কমাইলে ট্যারিফ কমাবে না। এখন বাংলাদেশ এই শুল্ক শূন্যে নামাই ফেলছে, শূন্য। তখন ট্রাম্প কসাই মোদিকে হেভি চাপ দিয়ে কইছে কিন্তু যে বাংলাদেশ শুল্ক শূন্যে নামাইতে পারছে, তুই কোন হরিদাস পাল যে তুই পারবি না। শুল্ক এবং অশুল্ক বাধা ব্যাপকভাবে না কমাইলে ভারত আমেরিকার কাছ থেকে কোনো ডিল পাবে না, লিখে রাখতে পারেন। ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা ভারতকে আখ্যায়িত করছে মহারাজা অফ ট্যারিফ বইলা, দেখেছেন এটা? The math of this, every American needs to understand because it's related to the trade situation. You start with the fact that India is the Maharaja of tariffs. It's the highest tariffs in the world. তো ইন্ডিয়ার সমস্যা হলো কৃষি শুল্ক বিপুলভাবে কমাইলে সারা ভারতের কৃষক সমাজ একযোগে কষাই মধুর পাশার চামড়া তুলে ফেলবে। বুঝা দেখেন কষাই মধু কি একটা পেজগির মধ্যে পড়িছে। ও কৃষি শুল্ক না কমাইলে ট্রাম্প $5 দিবে ভারতের উপরে, অলরেডি 25%-এর উপর আরো 25%, মোট 50% শুল্ক ধার্য কইরা ট্রাম্প ডলা দেওয়ার কাম শুরু করে দিছে। ডাবল ফোন মারা গাইছে এডিটর সাহেব, পার্টি সঙ্গ হবে এবার। চাকবো হাসিনা জিতে যায় না, সাগর শুকায় যায়, ওই খালি ধ্বংস, অভিশাপ আর দুঃসংবাদ বইয়া নিয়ে আসে। প্রিয় ভারতবাসী, রাখেন আরো বেশি দিন রাখেন, ডাইনির আশ্রয় দেন, আর অসাম্প্রদায়িক সেকুলার লিবারাল ফোন মারা খাইতে থাকেন। কি হইল এডিটর সাহেব, আপনি মাইন্ড করছেন মনে হয়, রাগিচ্ছেন কেন? আমি মুখ খারাপ করছি? আমি কথা কইনি তো, আমি ফোন মারার কথা কইছি। হ্যাঁ, ডাবল ফোন মারা মানে ইনকে করে ডাবল ফোন মারা খাবি। আর আমরা গান গামু, ও যখন ডাবল ফোন মারা খাবি না তখন আমরা গান গামু, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। আবার অন্যদিকে ভারতের কৃষকেরা হাতে মুগুর নিয়ে অপেক্ষা করতেছে, কষাই মধ্যে কৃষি শুল্ক কমাইলে মুগুরের বাড়ি একটা মাটির পড়বি না।
ইন্ডিয়ার কৃষকরা কিন্তু বেশিরভাগই শিকড়ে কিন্তু তলোয়ার নিয়ে চলে, বেশি তেরিবেরি করলে কল্যাণ নামে দিবি একেবারে। আমেরিকার সাথে বাণিজ্য শুল্কের বিষয়ে বাংলাদেশে কি পদক্ষেপ নিতে যাচ্ছে এবং ভারতের জন্য সেটা যে কি ক্ষতির কারণ হতে পারে, এই বিষয়টা কিন্তু ভারত মার্চ মাসের মধ্যে টেপেছিল। তখন থেকে তারা এই ডক্টর খলিলের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো শুরু করছে। তাকে খেতাব দিছে ডেঞ্জারাস ম্যান হিসেবে। সে তো অবশ্যই ডেঞ্জারাস ম্যান, ইন্ডিয়ার জন্য অবশ্যই সে ডেঞ্জারাস ম্যান। তার বিরুদ্ধে ভারতের মিডিয়া যে জঘন্য অপপ্রচার করছে সেটা পুনঃপ্রচার করছে বাংলাদেশের কতিপয় জঘন্য ভারতীয় এজেন্ট এবং বাংলাদেশের কিছু মিডিয়া। এই সমস্ত মিডিয়াকে আমরা চিনে রাখছি, এই সমস্ত মিডিয়ার পাছার চামড়া আমরা তুলে দেবো, মাইন্ড ইট। এর মধ্যে প্রধান হইতেছে ওয়াকারের পদ বালক, সে আমাদের বাণিজ্য ডিল যেন না হয় সেজন্য নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এটা ফাঁস করে দিল। একটা জিনিস মাথায় রাখবেন, অ্যান্টি হাসিনা মানে কিন্তু অ্যান্টি ফ্যাসিস্ট না, অ্যান্টি ইন্ডিয়া না। ওয়াকারের পদ বালক হাসিনা শাসনের বিরুদ্ধে ছিল মানে সে ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে না। ও যা যা করছে বা করতেছে সবকিছু এখন ইন্ডিয়ার পক্ষে যাইতেছে। আমি আপনাকে একটা সিম্পল একটা এক্সারসাইজ দিই। হ্যাঁ, ধরেন আগামী বাংলাদেশ কেমন হবে সেটা আমাকে যদি লিখতে বলেন, আমি লিখলাম। ধরেন কি লিখবো সেটা আপনারা বুঝতে পারেন না। বাংলাদেশের সকল প্রগতিশীল 2-3% লোক ছাড়া সবাই সেটা মাইনে নিবে, গ্যারান্টি দিলাম। কারণ আমি কি রাষ্ট্র চাই সেটা আমার 1000-এর বেশি ভিডিও আছে, 20টার বেশি বই আছে, এটা তার নিশানা আছে। আর ওয়াকারের পদ বালক যে রাষ্ট্র বানাবে ওরে প্রস্তাব করতে বলেন সেই রাষ্ট্রে বাংলাদেশের সাধারণ মুসলমান থাকতে পারবে কিনা, ইমান আকিদা নিয়া। যদি পারে আমি আমার কান কেটে কুত্তা দিয়ে খাওয়াবো। ও কি লিখছে রাষ্ট্র সম্পর্কে, রাষ্ট্র ধারণা সম্পর্কে, ওর ইডিওলজি সম্পর্কে সব লেখা আছে, চাই দরকার হলে দেখা দেবো। ও কেমন রাষ্ট্র চায় সে সেটা নানা সময় বলছে, আমি আর বিস্তারিত গেলাম না। ওরে বাংলাদেশে স্পেস দেবেন না, ওরা সবসময় দাবরানির উপরে রাখবেন। ও বাংলাদেশের শত্রু, ও ইন্ডিয়ার একটা এজেন্ট, ও একটা ওয়াকারের পদ বালক। আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন খলিল ভাই সমস্ত অপপ্রচারে পাত্তাই দেন নাই। উনি ঠান্ডা মাথার মানুষ, অবিচলভাবে তার কাজ চালাই গেছেন। আমি সবসময় দেখছি উনি কথা কম কাজ বেশি, এটাই হলো তার কাজের ধরন। প্রফেসর ইউনূস কিন্তু পুরো সময়টাই খলিল ভাইয়ের উপরে তার আস্থা অক্ষুণ্ণ রাখছেন, আমরা খেয়াল করছি। কারণ তিনি জানতেন যে এই আলোচনা অত্যন্ত কঠিন এবং জটিল। এই সমস্ত বিষয়ে সফল নেগোসিয়েশন চালানোর জন্য এমন একজনের প্রয়োজন যিনি একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য আলোচনা, অশুল্ক বাধা, কূটনীতি, জাতীয় নিরাপত্তার বিষয়ে যথেষ্ট জ্ঞানী এবং অভিজ্ঞ। প্রফেসর ইউনূস ন্যাচারালি এই গুণগুলি পাইছিলেন একমাত্র ডক্টর খলিলের মধ্যে। কেন পাইছিলেন জানেন? আমি আগে বলছিলাম, আসেন আবার একটু দেখি। খলিল ভাই জাতিসংঘের বাণিজ্য এবং অর্থনৈতিক সংস্থা আংটাডের উচ্চ পদে দায়িত্ব পালন করছেন দীর্ঘ 25 বছর। অর্জন করছেন বাণিজ্য এবং বাণিজ্য আলোচনার গভীর জ্ঞান, বিস্তৃত অভিজ্ঞতা। 2001 সালে অনুষ্ঠিত জাতিসংঘের স্বল্পোন্নত দেশ সংক্রান্ত সম্মেলনের প্রোগ্রাম অফ অ্যাকশন রচনার দায়িত্ব পড়ে উনার হাতে। এই প্রোগ্রাম অফ অ্যাকশনের একটা বড় অর্জন ছিল স্বল্পোন্নত দেশগুলোর পণ্যসমূহকে ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃক শুল্ক কোটাবিহীন অর্থাৎ ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেস দেওয়া, প্রবেশাধিকার দেওয়া। এভরিথিং বাট আর্মস এই নামের এই উদ্যোগের প্রধান প্রণয়নকারী ছিল এই আমাদের খলিল ভাই। এই যে গার্মেন্টস আসতেছে বিনা শুল্কে ইউরোপে, সেটা খলিল ভাইয়ের কারণে। ইউরোপিয়ান কমিশনের সাথে এই বিষয়ে তাকে মাসের পর মাস আলোচনা চালাইতে হয়েছিল। আমি গত বছর যখন তার প্রথম ইন্টারভিউটা করি তখন বলছিলাম যে তার এই অবদানের কারণে আজ বাংলাদেশে পোশাক শিল্প বিশালতা অর্জন করছে এবং আমাদের গার্মেন্টস শিল্পের একটা বড় ঋণ আছে তার কাছে। আর এই গার্মেন্টস মালিকদের অনেক পত্রিকায় খলিল ভাইয়ের পিছে লাগছিল। ওই যে কথা আছে না, বাঙ্গু যে উপকার করে তার পিছে সে লাগে। আর আজ 2 যুগ পরে খলিল ভাই আমেরিকার সাথে সফলভাবে শুল্ক আলোচনা করে গার্মেন্টস শিল্পকে রক্ষা করলেন। তিনি কিন্তু আজ পর্যন্ত এর জন্য কোনো ধরনের আত্মপ্রচার করেন নাই, ক্রেডিট চান নাই, নেনও নাই। এইবার অশুল্ক বাধার বিষয় আসি। আংটাড, বিশ্বব্যাংক, বিশ্ব বাণিজ্য সংস্থা, IMF, ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার এই সমস্ত প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত জাতিসংঘ সিস্টেমের অশুল্ক বাধা সংক্রান্ত ইন্টার এজেন্সি গ্রুপের চেয়ারপারসন ছিলেন এই ডক্টর খলিল। চেয়ারপারসন জি। অশুল্ক বাধা বিষয়ে বিপুল জ্ঞান এবং অভিজ্ঞতা না থাকলে বিশ্বব্যাংক, বিশ্ব বাণিজ্য সংস্থা অথবা IMF কি তাকে ওই গ্রুপের চেয়ারপারসন হিসেবে মাইনে নিত? বাংলাদেশের আর কেউ কি এই পজিশনে কাজ করছে কোনোদিন? আমি সম্পূর্ণ নিশ্চিত আপনারা আর একজনকেও বাড়তি দিয়ে খুঁজে পাবেন না। কূটনীতি এবং জাতীয় নিরাপত্তার বিষয়ে খলিল ভাইয়ের দক্ষতা এবং পারঙ্গমতা তো আমরা আমেরিকার সাথে সফল বাণিজ্য আলোচনাতেই দেখলাম, আপনারাও দেখছেন। এ বিষয়ে আমার বাড়তি কিছু বলার নাই। তিনি আলোচনার শেষে একটা ইন্টারভিউ দিয়েছিলেন 15 মিনিটের। এই ইন্টারভিউতে তিনি যে সহজ সুন্দরভাবে এটা অত্যন্ত কঠিন জটিল বিষয়কে বর্ণনা করছেন সেটা সকলে শোনা উচিত। এটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতেছি, আপনারা সকলে শুনবেন এবং অনেক বিষয় চালাইয়া বুঝতে পারবেন। বাংলাদেশের এইটা একটা বড় সংকট। বাংলাদেশের সত্যিকার অর্থে যারা দক্ষ মানুষ, বাংলাদেশে যারা সত্যিকার অর্থে আন্তর্জাতিক মানের প্রফেশনাল, বাংলাদেশের সত্যিকার অর্থে যারা আন্তর্জাতিক মানের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি আছে, যাদের প্রফেশনাল ক্যাপাসিটি আছে, যাদের তাদেরকেই বাংলাদেশে যথেচ্ছ অপমান করাটাই হইতেছে এক শ্রেণীর বাঙ্গু এলিটদের সবসময়ের কাজ। এবার আর একটা বিষয় আসি। আমেরিকার আভ্যন্তরীণ বাজার হইল সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কনজিউমার মার্কেট। বাংলাদেশের সাথে আমেরিকার সাফল্যজনক বাণিজ্য চুক্তি এই বিশাল মার্কেটের দরজা বাংলাদেশের জন্য খুলে দিছে। এইরকম অভূতপূর্ব সুযোগ জাতির জীবনে বারে বারে আসে না। এখন আমাদের সকলের উচিত সমবেতভাবে এই সুযোগকে সম্পূর্ণভাবে কাজে লাগায় বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হিসেবে দ্রুত রূপান্তরিত করা। কি পরিমাণে চাকরি তৈরি হবে কল্পনাও করতে পারতেছেন না। আমি বিশ্বাস করি আগামী 5 বছরের মধ্যেই এই কাজটা করা সম্ভব। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হিসেবে দাঁড়ায় যাবে। আগামী 5 বছর লিখে রাখতে পারেন, যদি আমাদের মাথা ঠিক থাকে আর যদি ওয়াকারের পদ বালকেরা বেশি লাফালাফি না করে। আগামী নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলকে আমি আহ্বান জানাই যে তারা যেন এই বিষয়টা তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে গুরুত্বের সাথে উল্লেখ করেন এবং এই উদ্দেশ্য অর্জনে কি কি পদক্ষেপ নেবেন তা বিস্তারিতভাবে বর্ণনা করেন। আমি আশা করি নির্বাচনের আগে এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত পদক্ষেপের সূচনা করবেন তার প্রতি সকল মহলই পূর্ণ ও সক্রিয় সমর্থন দেবেন।
সবশেষে একটা কথা না বললেই না, আমেরিকার সাথে বাণিজ্য আলোচনার এই দ্বিতীয় রাউন্ডের আগে খলিল ভাইয়ের বড় ভাই অসুস্থ হয়ে ঢাকার এভার কেয়ার হসপিটালে ভর্তি হন এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। আমরা জানলাম, খলিল ভাইকে জানানো হলো এবং খলিল ভাই দ্রুত ওয়াশিংটন থেকে ঢাকায় আসেন ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য। এইরকম একটা অবস্থায় আলোচনার দ্বিতীয় রাউন্ড শুরু হয় ওয়াশিংটনে দিনের বেলায়। বাংলাদেশ সারা রাত ধইরা খলিল ভাই অনলাইনে ওই মিটিংয়ে পার্টিসিপেট করতেন। একদিকে হাসপাতালে মৃত্যু পথযাত্রী বড় ভাই, অন্যদিকে 3টা-4টা রাত পর্যন্ত জায়গা খলিল ভাই নেগোসিয়েশন পরিচালনা করেন। কি অবস্থা দেখেন। আর এই খলিল ভাইকে নিয়ে কি করছে এই হারামজাদাগুলো সারা বাংলাদেশে। এই ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের 90 ভাগের উপরে ঐক্যমত হয় এই রাউন্ডেই। এই ধরনের গভীর কর্তব্যনিষ্ঠা, খাঁটি দেশপ্রেম আমি খুব একটা দেখি নাই। খলিল ভাইয়ের বড় ভাই পৃথিবীর মায়া ত্যাগ করিয়া মহান আল্লাহ তাআলার কাছে ফিরে গেছেন এবং ভাবি, যিনি আমারও ভাই এবং ভাবি, ওনাদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এই পুরো ঘটনার ভিতর দিয়ে আমরা কি শিক্ষা পাইলাম? এই বাণিজ্য আলোচনা শুধু একটা সফল বাণিজ্য চুক্তির গল্প না, এটা কৌশল, দূরদর্শিতা, নিঃস্বার্থ দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রফেসর ইউনুস এবং ডক্টর খলিল দেখাই দিচ্ছেন যে বড় জয় আসে তখনই যখন তার নীরবে, বুদ্ধিমত্তায় আর জাতীয় স্বার্থকে সামনে রেখে লড়া হয়। ভারতের হাত থেকে বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করার 2টা বড় অস্ত্র, খাদ্য এবং তুলা, তারা এক ঝটকায় সরাই নিলেন। একই সাথে আমেরিকার সবচেয়ে শক্তিশালী কৃষি লবিকে আমাদের মিত্রে পরিণত করলেন। আজ যারা এই চুক্তিকে শুধু পোশাক শিল্প রক্ষার সাফল্য মনে করতেছেন, তারা বুঝতে পারতেছেন না এটা আসলে বাংলাদেশের কৌশলগত মুক্তির একটা বিশাল বড় ধাপ। এটাই ইতিহাস গড়ার ধরন, প্রচারের আলোতে না, বরং নেপথ্যের ঘাম এবং ত্যাগে এই ইতিহাসগুলো গড়া হয়। যেমন খলিল ভাই হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা ভাইকে রেখা রাতভর আলোচনায় বসছেন, কারণ তিনি জানতেন এই সুযোগ হাতছাড়া মানে প্রজন্মের পর প্রজন্মের জন্য হার। বাংলাদেশ আজ এক নতুন দরজা খুলে দিছে। আমেরিকার বিশাল বাজার, বৈশ্বিক কৃষি লবি এবং ভারতীয় আধিপত্যের হাত থেকে কৌশলগত মুক্তি, সব মিলায় এটা আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক ভবিষ্যতের জন্য এক বিপুল সম্ভাবনার দ্বার। এখন প্রশ্ন একটাই, আমরা কি সবাই মিলে এই সুযোগকে কাজে লাগাতে প্রস্তুত? যদি প্রস্তুত হই, তবে আগামী 5 বছরের মধ্যেই বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়া না, পুরো এশিয়ার এক শক্তিশালী অর্থনৈতিক শক্তি হিসেবে দাঁড়াবে ইনশাল্লাহ। এটাই সময় ঐক্যের, সাহসের আর দূরদর্শিতার। ইনশাল্লাহ এই পথের শেষ প্রান্তে অপেক্ষা করতেছে একটা স্বাধীন, শক্তিশালী, আত্মমর্যাদাশীল, সম্মানিত বাংলাদেশ। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।